কৃষি বিভাগের অন্তর্গত এফএনএস পালস, এনএমইওএস ইত্যাদি নানা প্রকল্পের আওতায় রেহাই মূল্যে বিভিন্ন যন্ত্র সামগ্রী বণ্টনের জন্য খাঁচার কৃষি দপ্তরের পক্ষ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এতে জলবাহক পাইপ ৩৫ টাকা রানিং মিটার অথবা ৫০% রেহাই মূল্যে, নেপসাক স্প্রেয়ার ৭৫০ টাকা অথবা ৫০% রেহাই মূল্যে, পাওয়ার স্প্রে ৩৮০০ টাকা অথবা ৫০% রেহাই মূল্যে প্রদান করা হবে। উপযুক্ত সংস্থান অথবা জমি থাকা কৃষকদের এইসব প্রকল্পে আবেদনের জন্য আবেদনপত্র সংশ্লিষ্ট এলাকার কৃষি উন্নয়ন আধিকারিক, কৃষি সম্প্রসারণ সহায়ক ছাড়াও জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর, দাগ পাট্টা থাকার জমির নথি, মোবাইল নাম্বার দেওয়া বাঞ্ছনীয়। আবেদনপত্র সংশ্লিষ্ট আধিকারিক অথবা দপ্তরে দাখিলের শেষ তারিখ আগামী ৪ মার্চ বলে বিভাগীয় তরফে জানানো হয়েছে। মার্চের শুরুতেই বাড়বে গরম। আবহাওয়া অফিস সূত্রে খবর, তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়ার পূর্বাভাস রয়েছে। ৩৩ ডিগ্রি ছুঁতে পারে সর্বোচ্চ তাপমাত্রা, ৩৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে পারদ। মূলত তাপমাত্রা রাতে বাড়বে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে একাধিক জেলায়, যার জেরে এবার গরম বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এক চাঞ্চল্যকর ঘটনা, গড় থেকে ঝুলন্ত উদ্ধার হলো এক উচ্চ মাধ্যমিক পড়ুয়ার মৃতদেহ। গতকাল সকালে দোলেশ্বর ৯ নম্বর রোড এলাকায় গড় থেকে এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দেয়। এ বিষয়ে এক পুলিশ আধিকারিকের ধারণা, অভিমানের জেরে নিজেকে শেষ করার পথ বেছে নিয়েছে ওই নাবালিকা। কারণ আগের দিন পড়াশোনা না করায় তার মা বকাবকি করেছিল। এদিকে খবর পেয়ে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিবরণে মৃতের মামা জানিয়েছেন, দোলেশ্বর ৯ নম্বর রোড এলাকায় দাদু এবং ঠাম্মার সাথে থাকত দেবস্মিতা সেন চৌধুরী। সে দোলেশ্বর কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করত। তার বাবার বাড়ি তেলিয়ামুড়ায়। কিছুদিন আগে তার বাবার মৃত্যু হয়েছে। তারপর থেকেই সে আগরতলায় দাদু এবং ঠাম্মার সাথে থাকত। গতকাল সকালে তার দাদু খবর দেন গড় থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় গোটা পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। সাথে সাথে পরিবারের সদস্য এবং পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কেন্দ্রীয় সরকার এবার দেশে ইউনিভার্সাল পেনশন স্কিম চালুর প্রস্তুতি নিচ্ছে। এটি চালু হলে সেই সমস্ত মানুষ যারা এখনো পর্যন্ত এর সুবিধা পান না, তারাও পেনশনের আওতায় আসবেন। নতুন ইউনিভার্সাল পেনশন স্কিম আনার পেছনে সরকারের উদ্দেশ্য হল নির্মাণ খাতের কর্মী এবং অসংগঠিত ক্ষেত্রের গিগ কর্মীদের পেনশনের আওতায় আনা। সূত্রের খবর, ইউনিভার্সাল পেনশন স্কিমের নথি তৈরির কাজও শুরু হয়েছে। শ্রম মন্ত্রক থেকে এর প্রস্তাবের নথি তৈরির কাজ শুরু হয়েছে। এই নতুন স্কিমে সরকার বিভিন্ন ধরনের স্কিম অন্তর্ভুক্ত করে একটি সর্বজনীন পেনশন স্কিম তৈরি করতে পারে। এই স্কিম আনার ক্ষেত্রে সরকারের লক্ষ্য হল শুধুমাত্র বেতনভোগী কর্মচারীদের নয়, ব্যক্তিগত প্রফেশনালদেরও এর আওতায় আনা। প্রস্তাবের নথি প্রস্তুত হওয়ার পর স্টক হোল্ডারদের কাছ থেকে পরামর্শ জানতে চাওয়া হবে। অসংগঠিত ক্ষেত্রে পেনশনের সুবিধা দেওয়ার জন্য সরকার অনেক পেনশন প্রকল্প চালাচ্ছে। এর মধ্যে রয়েছে অটল পেনশন যোজনা, যাতে বিনিয়োগকারী ব্যক্তি ৬০ বছর বয়সের পরে নিশ্চিত পেনশনের সুবিধা পান। এবার ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হলো হরিয়ানার ৫ কংগ্রেস নেতাকে। এদের মধ্যে রয়েছেন এক সাবেক বিধায়ক রামবীর সিংহ। দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দলের নেতাদের বিরুদ্ধে দলবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ ওঠে, যার ফলে এই পদক্ষেপ নেওয়া হয়।
বহিষ্কৃত 5 নেতার মধ্যে রামবীর সিংহ ছাড়াও রয়েছেন বিজয় কৌশিক, রাহুল চৌধুরী, পূজা রানী এবং রূপেশ মালিক। হরিয়ানা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের 2025 চলতি প্রক্রিয়ায় কিছু নেতারা দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার খবর পাওয়া গিয়েছে। তাদেরকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটি হরিয়ানায় কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া দ্বিতীয় বড় পদক্ষেপ। এর আগেও 20 ফেব্রুয়ারি 7 জন নেতাকে বহিষ্কার করা হয়েছিল। সেই 7 নেতা ছিলেন জেলা কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি থারলোচন সিংহ এবং অশোক খুরানা, সদস্য সমন্বয় কমিটির প্রবীণ চৌধুরী, যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি মোদি চৌধুরী এবং হরিয়ানার হিসাব বিধানসভার কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রামনিবাস রারা। এছাড়া গুরগাঁওয়ের হরবিন্দর এবং রামকিষাণ সেইনকেও 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। হরিয়ানা কংগ্রেস সভাপতি উদয় বান কংগ্রেস নেতা হিসাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভোটের জন্য ব্যালট পেপারের ব্যবহারের দাবি তুলেছেন। তিনি বলেন, আমরা চাই যে নির্বাচনের জন্য ইভিএমের পরিবর্তে ব্যালট পেপার ব্যবহার করা হোক, যেমনটি উত্তরাখণ্ডে করা হয়েছে। সব রাজ্য নির্বাচনেই ইভিএম নিয়ে সন্দেহ উঠে এবং এটির প্রকৃততা নিয়ে অভিযোগ করা হয়। তাই আইন অনুযায়ী ব্যালট পেপারের ব্যবহার হওয়া উচিত। ভোট গণনা নিয়ে দেরি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, দ্বিতীয়ত, সব স্থানীয় নির্বাচনের ভোট গণনা ভোটের দিনই হয়ে থাকে। তাহলে কেন হরিয়ানা মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচনের ফলাফল 10 দিন পর প্রকাশ করা হচ্ছে? হরিয়ানা কংগ্রেসের এই পদক্ষেপের মাধ্যমে দলের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা চলছে এবং আগামী নির্বাচনে তাদের সাফল্যের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আধার কার্ডের আদলে আপার কার্ড। দেশের সমস্ত পড়ুয়াদের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর তৈরির কথা আগেই জানানো হয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। 2020 সালের ন্যাশনাল এডুকেশন পলিসিতেই এই পড়ুয়াদের জন্য আইডি কার্ড তৈরি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই কার্ডের নাম আপার আইডি কার্ড, যার পুরো নাম অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এই কার্ডের মাধ্যমে কোনো ছাত্রের নাম, ঠিকানা সহ বিভিন্ন শ্রেণীর রেজাল্ট এবং স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য জানা সহজ বলে জানিয়েছিল কেন্দ্র। আপার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 31,56,00,000 দেশের পড়ুয়া আপার আইডির জন্য রেজিস্ট্রেশন করেছেন। এই আপার আইডির বেনিফিটগুলি হল, একজন শিক্ষার্থীর সমস্ত তথ্য ডিজিটালি সংরক্ষণ করবে এই স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি অথবা আপার। একজন পড়ুয়ার যাবতীয় তথ্য, যেমন শিশুরা কত শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে, কোন পুরস্কার পেয়েছে, কোন ডিগ্রি পেয়েছে, তারা বৃত্তি পেয়েছে কিনা, যদি তা পেয়েছে তাহলে কত এবং থেকে, কোথায় কোন ক্লাসে কত নম্বর পেয়েছে ইত্যাদি তথ্য এই কার্ডে ডিজিটালভাবে স্থানান্তর করা হবে। পড়ুয়াদের একাডেমিক ক্যারিয়ার মনিটরিং করা খুব সহজ হবে। আপার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকবে আধার কার্ড, অর্থাৎ এডুকেশনাল ডকুমেন্টের পাশাপাশি পড়ুয়াদের পরিচয়পত্রের কাজও করবে এই আপার কার্ড। একটি বৈধ আধার কার্ড থাকা প্রয়োজন, পাশাপাশি ডিজিলকার এই একটি অ্যাকাউন্ট থাকা আবশ্যক। এর পাশাপাশি শিক্ষার্থী কেওয়াইসি সম্পন্ন হবে। শিক্ষার্থীদের স্কুল অথবা কলেজ থেকে আপার কার্ড দেওয়া হবে। শিশুদের অভিভাবকদের সম্মতিতে এর জন্য রেজিস্ট্রেশন করা হবে। অভিভাবকেরা যে কোনো সময় তাদের সম্মতি প্রত্যাহার করতে পারেন। দেশের বহু বিমানবন্দর নিয়ে এবার বড় পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। দেশের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে 12-13টি বিমানবন্দরের বেসরকারীকরণের প্রক্রিয়া পুনরায় শুরু করল কেন্দ্র। এই বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন যে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক 13টি বিমানবন্দরের বেসরকারীকরণের বিষয়ে একটি নোট প্রচার করেছে। সরকার 2026 অর্থবছরের শেষের দিকে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে বলে খবর। 1 ফেব্রুয়ারি বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও বলেছিলেন যে জাতীয় মুদ্রাকরণ পরিকল্পনার দ্বিতীয় কিস্তি হিসাবে
আগামী 5 বছরে 10 লক্ষ কোটি টাকার সম্পদ মুদ্রাকৃত করা হবে। 2022 থেকে 2025 সাল পর্যন্ত মোট 25টি বিমানবন্দরকে সম্পদের মুদ্রাকরণের জন্য নির্ধারণ করেছে কেন্দ্র। 2021 সালে বিজেপি সরকারের অধীনে বিমানবন্দর বেসরকারীকরণের দ্বিতীয় দফার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ বোর্ড 13টি বিমানবন্দরের নাম অনুমোদন করেছিল। এরপর বেসামরিক বিমানবন্দর পরিবহন মন্ত্রক একটি মন্ত্রিসভা নোট তৈরি করেছিল। তবে রায়পুর এবং ইন্দোর বিমানবন্দরের বেসরকারীকরণের বিরুদ্ধে মধ্যপ্রদেশ সরকার আপত্তি জানানোয় তালিকাটি 11টিতে নামিয়ে আনা হয়। প্রথমবারের মতো সরকার বেসরকারীকরণ প্রক্রিয়ার জন্য 60টি ছোট বিমানবন্দরকে 6টি বড় বিমানবন্দরের সাথে একত্রিত করেছে। এরপর বারাণসীকে কুশীনগর এবং গয়ার সাথে সংযুক্ত করা হয়েছে, অমৃতসরকে কাংড়ার সাথে, ভুবনেশ্বরকে তিরুপতির সাথে, রায়পুরকে ঔরঙ্গাবাদের সাথে, ইন্দোরকে জবলপুরের সাথে এবং তিরুচিরাপল্লীকে হুগলির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।